ঠিক আছে, আমরা আজকে লেকচার 10 শুরু করছি। আচ্ছা, প্রথমে আমরা দেখি আমাদের 1857 সালের যে সিপাহী বিপ্লব। 1857 সালের যে সিপাহী বিপ্লব, সেই সিপাহী বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এনফিল্ড বন্দুক। এনফিল্ড বন্দুক, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এনফিল্ড বন্দুক কেন? কারণ 1857 সালে যে সিপাহী বিপ্লব হয়, এই বিপ্লবটা মূলত এনফিল্ড যে বন্দুক রয়েছে, সেই এনফিল্ড বন্দুকের প্রতি যে এদেশীয় যে সিপাহীরা রয়েছেন, সে সিপাহীদের যে অসন্তুষ্টি, সে সিপাহীদের যে অসন্তুষ্টি, সেই অসন্তুষ্টি মূলত যে 1857 সালে সিপাহী বিপ্লবের মূল কারণ। ঠিক আছে। আচ্ছা, এখন এনফিল্ড এই তথ্য নিয়ে যেগুলা, যে যে তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে এই এনফিল্ড বন্দুকটা প্রথম ব্যবহার শুরু হয় 1857 সালে। দেখেন, বিপ্লবটা হয় কিন্তু 1857 সালে। যে এনফিল্ড বন্দুক নিয়ে যে অসন্তুষ্টি, সে 1857 সালে বিদ্রোহটা হয়। সেই বিদ্রোহ 1857 সালে, কিন্তু এই বিদ্রোহের যে সূচনা, অর্থাৎ যে এনফিল্ড বন্দুক, সেটার ব্যবহার শুরু হয় 1853 সালে। এই বন্দুক নিয়ে যে কন্ট্রোভার্সি বা যে উদ্বেগ, সেটা হচ্ছে এই বন্দুকের যে কার্তুস কার্তুস কি হতো, দাঁত দিয়ে কেটে এটার ভেতরে লাগানো হতো। এই দাঁত দিয়ে কেটে, কার্তুসটা কি, ধরেন এটা হচ্ছে বন্দুক, ঠিক আছে, এটা হচ্ছে বন্দুক। এই বন্দুকের এখানে এখানে বারুদ ঢুকাতে হতো। তো বারুদ ছিল এরকম ছোট একটা প্যাকেটে। এই প্যাকেটটাই মূলত দাঁত দিয়ে কাটতে হতো, কেটে এখানে রিফিল করার মতো কি হতো, বারুদ ঢুকাতে হতো। এখন এই যে এই যে বারুদ সংরক্ষণের যে কার্তুজ, সেই কার্তুজে মনে করো হতো শূকর এবং গরুর চর্বি দিয়ে তৈরি। এটা গুজব রটানো হয়। এই কারণে যারা হিন্দু সিপাহী ছিল, তাদের জন্য গরুর চর্বিটা খুব অপমানজনক ছিল, এবং যারা মুসলমান ছিল, তাদের জন্য এই শূকরের যে চর্বি, সেই শূকরের চর্বিটা অপমানজনক ছিল। সুতরাং দুই সম্প্রদায়ের মানুষের কাছে এই যে কার্টুজের যে চর্বি, এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়ায়। এরপরে আপনারা দেখেন 1857 সালের 29শে মার্চের কথা। তাহলে যখন আমরা সিপাহী বিদ্রোহ পড়ব, প্রথমে জানতে হবে এনফিল্ড বন্দুক নিয়ে। এটি 1857 সালে প্রচলিত হয়, এবং এই বন্দুকে কার্তুজ যেটা ছিল বারুদ ঢোকানোর জন্য, সেটাতে গরুর চর্বি এবং শূকরের চর্বি লাগানো ছিল। সর্বশেষ 1857 সালের 29শে মার্চ যে ঘটনা ঘটে, এই জায়গাটা আপনারা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। ওখানে একজন সিপাহী নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে কি করেন, এই যে কার্তুজ, অর্থাৎ এই যে বারুদ রাখার যে ছোট্ট কৌটা, এটাকে বলা হতো এই যে কার্তুজ। এই কার্তুজটা দাঁত দিয়ে কেটে কি করতে হতো, এই কার্তুজের ভিতরে যে বারুদ ছিল, সে বারুদটা বন্দুকে ঢুকে দেয়, সেটা ব্যবহার করতে অস্বীকৃতি জানায়। এবং তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা এবং তাকে আক্রমণ করেন, এবং 8 এপ্রিল কি হয়, মঙ্গল পাণ্ডের মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়া হয়। এই হচ্ছে প্রাথমিক ঘটনা। ঠিক আছে, এই প্রাথমিক ঘটনাটাকে আপনারা ভালো করে মনে রাখার চেষ্টা করেন। এনফিল্ড বন্দুক নিয়ে যে অসন্তুষ্টি, সেটা 1857 সালের 29শে মার্চ
ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে এটা প্রদর্শন করেন, এটা হচ্ছে তার অসন্তুষ্টি। সে অসন্তুষ্টির জন্য বা প্রশাসনিক নির্দেশ অমান্য করার জন্য 8 এপ্রিল 1857 সালে তাকে কি হয়, ফাঁসি দেওয়া হয়। এই ছিল ঘটনা। এর প্রেক্ষিতে যদি আমরা দেখি, এই ফাঁসি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বাংলা অঞ্চলে একটা বিদ্রোহ হয় 10ই মে, ভারতের মিরাটে। 10ই মে, ঠিক আছে, কত সালে? এর আগে মে মাসের, এপ্রিল মাসের ঘটনাটা খেয়াল করেন। এপ্রিল মাসে তাকে কি হয়, ফাঁসি দেওয়া হয়। মার্চ মাসের ঘটনা, তাহলে মার্চ মাসের ঘটনা, এরপরে হচ্ছে এপ্রিলে ফাঁসি দেওয়া হয়, এরপরে মে মাসে একটা ঘটনা ঘটে, অর্থাৎ মার্চ থেকে শুরু করে মে পর্যন্ত। আমরা যদি দেখি 1971 সালে যে ঘটনাগুলো, এগুলো কিন্তু মার্চের দিকে চরম আকার ধারণ করে। একইভাবে সিপাহী বিদ্রোহের যে ঘটনা, এটাও কিন্তু 1857 সালের মার্চ মাসে শুরু হয়, 26শে মার্চ। এখানে আমরা দেখি যে 10ই মে, অর্থাৎ মার্চ এপ্রিল মে, মিরাটের সৈন্যরা, তাহলে এর আগে যে মঙ্গল পাণ্ডে ছিল, মঙ্গল পাণ্ডে কিন্তু মিরাটের সৈন্য ছিল না। মঙ্গল পাণ্ডে ছিল ব্যারাকপুরের। ব্যারাকপুর। এখন প্রশ্ন আসতে পারে, ব্যারাকপুর কোথায়? ব্যারাকপুর হচ্ছে পশ্চিমবঙ্গে। ব্যারাকপুর হচ্ছে পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে। এরপরে যে জায়গাটার কথা মানুষের হচ্ছে মিরাট। এই মিরাটের যে সৈন্যরা আছে, সৈন্যরা প্রথম বিদ্রোহ করে। এই জায়গাগুলো একটু ক্লিয়ার করতে, প্রথম বিদ্রোহ করে কিন্তু ব্যারাকপুরে না, প্রথম যে আনুষ্ঠানিক বিদ্রোহ সেটা মিরাটে হয়, মিরাটে। এই মিরাটের পরে দেখা যাচ্ছে যে বহরমপুর, লখনৌ এবং ঝাঁসি, এই সম্পূর্ণ অঞ্চলে এই যে বিদ্রোহটা, এটা ছড়িয়ে পড়ে। এই যারা বিদ্রোহ করে, তারা ইংরেজদের শাসনে না থেকে দিল্লির মুঘল সম্রাট, ওনার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে। তাহলে একটু চিন্তা করেন, ক্ষমতা হচ্ছে ব্রিটিশদের হাতে বা কোম্পানির হাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এই কোম্পানি শাসনকে তারা অস্বীকার করে, কোম্পানি শাসনকে তারা অস্বীকার করে তারা দিল্লি সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে সম্রাট বলে মেনে নেয়। এটাই হচ্ছে বিদ্রোহ। ঠিক আছে, বিদ্রোহ কাদের বিপক্ষে? বিদ্রোহ ছিল কোম্পানি শাসনের বিপক্ষে, এবং এটার পক্ষে ছিল বা এটার পেছনের ইন্ধন ছিল হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। সুতরাং এটা মনে করা হয়, এটা ব্রিটিশ ব্রিটিশ বনাম মুঘলদের একটা কি, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, বা এবং যেটার ফলে একটা সিপাহী বিদ্রোহ ঘটে। তাহলে ব্রিটিশ বনাম মোগলদের যে সম্পর্কের অবনতি, সেটাই হচ্ছে এই বিদ্রোহের মূল কারণ। আর এটাকে অনেকে জাতীয় সংগ্রাম বলে বা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন। আর এটাই ছিল ভারতবর্ষে যে ব্রিটিশ শাসন, এটাই ছিল প্রথম বিদ্রোহ। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে যে 1857 সালে প্রথম বিদ্রোহ কোথায় হয়? মিরাটে। আর মঙ্গল পাণ্ডে কোথায়, মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুর কোথায়? পশ্চিমবঙ্গে। এরপরে প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন মুঘল সম্রাটকে বিদ্রোহীরা সম্রাট বলে স্বীকার করে নেয়? উনি হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। আর এই সিপাহী বিদ্রোহী ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারত অঞ্চলের প্রথম বিদ্রোহ। ওকে, এরপরে আমরা দেখি যে 1857 সালের যে বিদ্রোহ, সে এটা হচ্ছে একটি ব্যর্থ বিদ্রোহ। এই বিদ্রোহের পরে 1858 সাল থেকে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের কি নয়, ভারতের যে শাসনভার সেটি নিয়ে নেয়। তখন থেকে এটার নাম হয় ব্রিটিশ ভারত। তখন থেকে এটার নাম হয় ব্রিটিশ ভারত। এর আগে কিন্তু ব্রিটিশরা শাসন করতো না, এর আগে ছিল কোম্পানি শাসন। কোন কোম্পানি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখি সিপাহী বিদ্রোহের যে সমাপ্তি, সেটা হচ্ছে মার্চে শুরু,
মেতে এবং মার্চ, এপ্রিল এবং মেতে গিয়ে এটার পরিণতি। এরপরে আমরা দেখি 1858 সালের 2রা আগস্ট একটা ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ হয়, সেটাতে ভারত শাসন আইন। আমরা দেখি ভারত শাসন আইন 1774 সাল থেকে শুরু হয়, বিভিন্ন পর্যায়ে ভারত শাসন আইন হয়। আর বিদ্রোহের পরে প্রথম বড় ধরনের পরিবর্তন নিয়ে যে আইন হয় সেটা হচ্ছে 1857 সালের ভারত শাসন আইন। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ভারত শাসন আইনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ভারতের শাসনভার কার হাতে তুলে দেন? ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে তুলে দেন। এটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। অর্থাৎ এর আগে এই অঞ্চলটা শাসন করতে হচ্ছে কোম্পানির যারা অধিকর্তা ছিল তারা, কিন্তু এই বিদ্রোহের পর ব্রিটিশ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া উনি সরাসরি বাংলার ক্ষমতায় চলে আসেন। আচ্ছা, এই রানী ভিক্টোরিয়া যখন ক্ষমতায় বসে, উনি যাকে প্রতিনিধি হিসেবে বা রাজপ্রতিনিধি হিসেবে পাঠান তার নাম হয়ে যায় বড়লাট, বা ইংরেজিতে বলে ভাইসরয়। তাহলে ভাইসরয় এর অর্থ হচ্ছে মহারানীর মহারানীর প্রতিনিধি বা রাজপ্রতিনিধি। এর ফলে এই যে 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়। প্রশ্ন আসতে পারে, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মূলত শুরু হয় 1765 সালে এবং শাসনের অবসান হয় আঠারোশো আটান্ন সালে। কেন? কারণ এই যে ভারত শাসন আইন 1858 এটা পাশ হওয়ার সাথে সাথে এই অঞ্চলে কোম্পানি শাসনের অবসান হয়। কোম্পানির যে সকল শাসনকর্তা ছিলেন, ঠিক আছে, তাদেরকে বলা হতো গভর্নর। কিন্তু যখন সেটা ব্রিটিশ শাসনের আন্ডারে চলে গেল, তখন নাম হয়ে যায় গভর্নর জেনারেল। এইরকম প্রথম গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড ক্যানিং। ঠিক আছে, উনি একই সাথে ভাইসরয়। ভাইসরয় মানে কি? রানীর প্রতিনিধি। উনি ভাইসরয় ছিলেন এবং রানীর প্রতিনিধি ছিলেন, এবং ওনাকে আর বলা হতো বড় লাট। বড় লাট। ঠিক আছে। আচ্ছা, কোম্পানি শাসন থেকে শাসন ক্ষমতা ইংল্যান্ডের রানীর কাছে হস্তান্তর হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? তাহলে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। 1858 সালে কোম্পানি শাসনের অবসান হয় এবং ভারতে সরাসরি ব্রিটিশ রানীর যে শাসন সেটা শুরু হয়। আপনারা এটা দেখেন যে 1861 সালে পুলিশ চালু হয় এবং একই সাথে কাগজে মুদ্রা চালু হয় এবং একই সাথে ফৌজদারি কার্যবিধি, যেটাকে আমরা বলি সিআরপিসি, কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর, সিআরপিসি, অর্থাৎ ফৌজদারি, পুলিশ এবং কাগজ একসাথে একই বছরে চালু হয়। পুলিশ কাজ করে ফৌজদারি আইনের ভিত্তিতে এবং ওই সময় টাকার প্রচলন হয়। তাহলে এই তিনটা জায়গায় পুলিশ প্রশাসন কখন চালু হয়, কাগজে মুদ্রা কখন চালু হয়, এবং ফৌজদারি বিধি এটা কবে প্রণীত হয়, এই তিনটা সাল খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা সালকে আপনারা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এক, ফৌজদারি কার্যপ্রণালী বিধি কত সালে প্রণীত হয়? 1861 সালে। পুলিশ প্রশাসন চালু হয় 1861 সালে। অ্যাজ ওয়েল এস কাগজে মুদ্রা চালু হয় 1861 সালে। এরপরে যিনি উল্লেখযোগ্য গভর্নর জেনারেল বা ভাইসরয় আসেন উনি হচ্ছেন লর্ড মেয়র। লর্ড মেয়র যে অবদান সেটা হচ্ছে এই জায়গাটা আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। উনি প্রথম আদমশুমারি চালু করেন 1872 সালে। এখান থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে। এক, ভারতে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। এই প্রথম আদমশুমারি চালু করেন কে? লর্ড মেয়র। এরপরে প্রশ্ন, লর্ড লিটন। লর্ড লিটন এসে যে কাজটা করেন সেটা হচ্ছে উনি যে অস্ত্রের যে লাইসেন্স সেটা প্রচলন করেন।
লাইসেন্সে অস্ত্র রাখা প্রচলন করে, অর্থাৎ কেউ লাইসেন্স ছাড়া, হ্যাঁ 3টি 1861, এবং লাইসেন্স ছাড়া কেউ অস্ত্র রাখতে পারবেন না। দ্যাট মিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অর্থাৎ লর্ড রিপনের যে জায়গায় উল্লেখযোগ্য অবদান আছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রমের জন্য উনি কি করেন, অস্ত্র আইনে লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা নিষিদ্ধ করে দেন। আচ্ছা, লিটনের পরে আসে রিপন। উনি একজন কবি ছিলেন। ওনার অবদানটা হচ্ছে এই দুটো জায়গা, এই তিনটাই ইম্পর্টেন্ট। এক, প্রথম হচ্ছে উনি ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের, এখন দেখেন আমরা আমরা যেমন জেলা প্রশাসন দেখি, আমরা জেলা প্রশাসন দেখি, আমরা উপজেলা প্রশাসন দেখি, আমরা ইউনিয়ন পরিষদ দেখি। এই যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন বা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থা, এটা চালন হলো হচ্ছে লর্ড রিপন। ওকে, এরপরে আসে হান্টার কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন। এটি গঠিত হয় 1882 সালে। প্রশ্ন আসতে পারে হান্টার কমিশন গঠন করেন কে? লর্ড রিপন। বা হান্টার কমিশন কত সালে গঠিত হয়? 1852 সালে। এই তিনটা তথ্য ইম্পর্টেন্ট। আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন নাম হচ্ছে হান্টার কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন। তাহলে প্রথম কমিশন হচ্ছে হান্টার কমিশন, যেটা গঠিত হয় 1872 সালে। লর্ড ডাফরিনের সময়ে প্রথম যে ঘটনা ঘটে, আপনারা জানেন ভারতীয় এই ভূখণ্ডে প্রথম যে রাজনৈতিক দল সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই অঞ্চলের প্রথম রাজনৈতিক দল। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে, এবং এটার যে উদ্যোক্তা বা প্রধান ব্যক্তি ছিলেন অ্যালান অক্টোবিয়ান হিউ নামে একজন ব্রিটিশ আইপিএস অফিসার। আইপিএস মানে হচ্ছেন আহ ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান আহ আইএস, আইপিএস। আচ্ছা, এটা আমি আপনাদেরকে জেনে বলতেছি। আইপিএস বলতো এখন যেটাকে বলে সেটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসকে আইপিএস বলে। আর ব্রিটিশ আমলে যে আইপিএসটা বলতো সেটার ব্যাখ্যাটা আমি একটু জেনে আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন অ্যালান অক্টিভেন হিউম্যান নামটা এভাবে আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, অ্যালান অক্টিভেন হিউম। আচ্ছা, এটা আইপিএস অফিসার বলতে সাধারণত ইংরেজি সিভিল সার্ভেন্ট অফিসার, সিভিল সিভিল সার্ভেন্ট অফিসারকে আইপিএস অফিসার বলে, সিভিল সার্ভেন্ট। ঠিক আছে। আচ্ছা, আরেকজন হচ্ছে দাদাভাই নওরোজি। প্রশ্ন আসতে পারে কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। এরপরে হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ওনার অবদানটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রধান সভাপতি ছিল হচ্ছে অ্যালান অক্টোবিয়ান হিউম। কিন্তু ভারতীয়দের মধ্যে প্রথম যিনি এই কংগ্রেসের সভাপতি ছিলেন ওনার নাম হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তাহলে আমরা দেখি লর্ড ডাফরিনের সময়ের যে তিনজন ব্যক্তির, বিশেষ করে ভারতীয় জাতীয় যে কংগ্রেস, এই প্রতিষ্ঠার তিনজনের অবদান খুবই উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে, এই তিনজন কারা কারা? এক হচ্ছে অ্যালান অক্টোবিয়ান হিউম, দাদাভাই নওরোজি এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, এই যে আহ, কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশদের অনুগত একটা বিরোধী দল তৈরি, অর্থাৎ এটা ব্রিটিশরাই ডিজাইন করে এরকম একটা দল গঠন করে, যেন এই দেশীয় যারা আছে তাদের সাথে একটা সদ্ভাব বজায় থাকে। এরপর আসে লর্ড কার্জন। আমরা কার্জনের নামে ঢাকা ইউনিভার্সিটির আমরা একটা বিল্ডিং আছে যেটার নাম হচ্ছে কার্জন হল। এটা মূলত আগে ঢাকা কলেজের বিল্ডিং ছিল, ঢাকা কলেজ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ রূপে কাজ করে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। কিন্তু এই যে কার্জন হল, এটি মূলত 1904 সালে এটার কার্যক্রম মানে প্রতিষ্ঠিত, মানে এটা 4 কিংবা 5-এর দিকে এটার নির্মাণ কাজ শুরু হয়। ওকে। 1905 সালে লর্ড কার্জনের সময় যেটা হয় বঙ্গভঙ্গ হয়। এই দুটো তারিখ ইম্পর্টেন্ট, যে 1905 সালের কত তারিখ দুই বাংলাকে ভাগ করা হয়। এটা হচ্ছে 16 অক্টোবর 1905 সাল। দুই ভাগে ভাগ করে, এক ভাগে হচ্ছে পশ্চিমবঙ্গ, আরেক ভাগে হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যা। তাহলে আগে বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? আগে বাংলা বলতে আমরা যেটা বলতাম, আচ্ছা, বাংলা ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, ঠিক আছে, আসাম আলাদা ছিল। এখন বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে? এই বাংলা থেকে পূর্ববঙ্গটা আলাদা করে পূর্ববঙ্গ ও আসাম এটাকে একটা করলো, আর পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা মিলে একটা করলো। তাহলে দুই বাংলাকে ভাগ করা হলো। তাহলে এটা হচ্ছে কত সালে? 1905 সালের 16 অক্টোবর। এটা এক ধরনের প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এই দুটি অঞ্চলকে ভাগ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে এই অঞ্চলকে আমরা দেখি যে পশ্চিম বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই প্রদেশের রাজধানী ছিল কলকাতা। আর অন্যদিকে পূর্ববঙ্গ এবং আসাম, যেটা রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে পুরো বাংলাকে আমি লিটারেলি দুটো ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা। আর এখানে পূর্ববঙ্গের সাথে আরেকটা নতুন জায়গা অ্যাড হলো, সেটা হচ্ছে আসাম। আর এটার রাজধানী হচ্ছে ঢাকা, আর এটার রাজধানী হচ্ছে কলকাতা, ঠিক আছে। এরপরে আমরা আসি, দেখেন, এই যে পূর্ববঙ্গ এবং আসামের প্রথম গভর্নর ছিলেন হচ্ছে বামফিল্ড ফুলার, আহ, যাকে ক্ষুদিরাম ক্ষুদিরাম বোমা মেরে হত্যা করার জন্য প্রচেষ্টা চালায়। পরে ক্ষুদিরামের কি হয়? ক্ষুদিরামের ফাঁসি হয়ে যায়। এই হচ্ছে সেই বামফিল্ড ফুলার। এরপর আসেন, দেখেন, বঙ্গভঙ্গের পর ঢাকা নির্মিত হয় কার্জন হল। কার্জন হল কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা ইম্পর্টেন্ট। আর এখন যেখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, সে হাইকোর্টটাও কিন্তু বঙ্গভঙ্গের পরে গঠিত হয়। তাহলে বঙ্গভঙ্গের পরে যেটা হয় ইম্পর্টেন্ট হচ্ছে কার্জন হল এবং হাইকোর্ট ভবন, ঠিক আছে। এরপরে যিনি উল্লেখযোগ্য ব্রিটিশ গভর্নর জেনারেল বা ভাইসরয় হচ্ছে লর্ড মিন্টো। আচ্ছা, এখানে অনেক কথা আছে। এই এই লর্ড মিন্টোর সময় দেখেন, 1905 সালের আগেই কিন্তু লর্ড কার্জন চলে যায়। কিন্তু 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত ছিল লর্ড মিন্টোর সময়। আর লর্ড মিন্টোর সময় একটা আইন সংস্কার হয়, সেটাকে আমরা বলি মরলি মিন্টো সংস্কার আইন। এই মরলি মিন্টো সংস্কার আইনের মূল কথা ছিল কি? মুসলমানদের পৃথক নির্বাচনের স্বীকৃতি লাভ। মানে এই যে মরলি লিখতে ম দিয়ে, আর মুসলমান লিখতো ম দিয়ে। তাহলে মনে রাখবেন যে মুসলমানদের পৃথক নির্বাচনের যে স্বীকৃতি, এটা কার কাছ থেকে আসে? মৌলির কাছ থেকে আসে। মুসলিম লীগের যে স্বীকৃতি বা মুসলিম লীগ তৈরি করার জন্য যে প্রচেষ্টা, সেটা হয় কার সময়ে? মৌলির সময়, ঠিক আছে। তাহলে মুসলমানদের জন্য মৌলির অনেক অবদান রয়েছে। লর্ড সরি লর্ড মিন্টো, এটা মিন্টো।
এরপরে আসে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি লর্ড হার্ডিঞ্জ। আমরা লর্ড হার্ডিঞ্জের নামে পদ্মা সেতুর উপর বাংলাদেশের প্রথম যে রেল ব্রিজ সেটা থেকে হার্ডিঞ্জ ব্রিজ। আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় যে রেল সেতু সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে যমুনা, ইন্ডিভিজুয়াল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। ঠিক আছে। আর কম্বাইন্ড যে সেতু সেটা হচ্ছে পদ্মা। এরপরে দেখেন 1911 সালের ভাগ হয় কবে? 1905-এর 16 অক্টোবর। এটা হচ্ছে দুই বাংলা ভাগ হয়। আর এই দুই বাংলা ভাগটা আবার বাদ হয়ে যায় 1911 সালের 12ই ডিসেম্বর। এই দুটো তারিখ আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে 1905, একটা হচ্ছে 1911। 1905-এর 16 অক্টোবর আর 12ই ডিসেম্বর। এখানে হ্রদ হয়, এখানে বঙ্গভঙ্গ হয়, আর এখানে বঙ্গভঙ্গ হ্রদ হয়। ঠিক আছে। আচ্ছা, এখন এই বঙ্গভঙ্গ হ্রদের ফলে যেটা হয়, ভারতের রাজধানী 1911 সালের আগে ছিল কলকাতা, কিন্তু 1911 সালের পর ভারতের রাজধানী হয়ে যায় দিল্লি। ঠিক আছে। তাহলে 1911 সালের এই বঙ্গভঙ্গ হ্রদের পরে কলকাতা থেকে রাজধানী কোথায় চলে যায়? কলকাতা থেকে রাজধানী দিল্লিতে চলে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এভাবে আসতে পারে যে কলকাতা থেকে রাজধানী দিল্লি রাজধানী হয় কবে? 1911 সালে। আচ্ছা। আচ্ছা, তাহলে 1905 সালে যেটা বঙ্গভঙ্গ হয় 1911 সালে, সেটা বাদ হওয়ার ফলে আবার সেই পুরনো অর্থাৎ 1905 সালের আগের যে বেঙ্গল প্রদেশ সেটা আবার আগের ফর্মে ফিরে আসে। মাঝখানে 1905 থেকে 1911 সাল পর্যন্ত এই বেঙ্গল প্রদেশটা দুই ভাগে বিভক্ত ছিল। এরপর দেখি হার্ডিঞ্জ ব্রিজ, এটা কত সালে গঠিত হয়? পদ্মা সেতুর উপরে যে পদ্মা নদীর উপরে যে ব্রিজ সেটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। এই হার্ডিঞ্জ ব্রিজটা প্রতিষ্ঠা 1915 সালে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নাথান কমিশন, সে নাথান কমিশন গঠিত হয় 1912 সালে। এই তারিখগুলো ইম্পর্টেন্ট, যে হার্ডিঞ্জ ব্রিজ কত সালে নির্মিত হয়, নাথান কমিশন কত সালে গঠিত হয়। নাথান কমিশনের পরে আরেকটা কমিশন গঠিত হয়, সেটা হচ্ছে স্যাডলার কমিশন, 1917। এই স্যাডলার কমিশনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে আসে লর্ড চেমসফোর্ড। এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে ভারত শাসন আইন 1919। এটা ওনার সময়ে এটার একটু সংস্কার হয়। আচ্ছা, এর ফলে কি হয়? ভারতের এই উপমহাদেশের সকল পুরুষ ভোটাধিকার লাভ করে। তাহলে এই অঞ্চলের সকল পুরুষরা ভোটাধিকার লাভ করে হচ্ছে 1919 সালে। কিসের ফলে? 1919 সালের যে ভারত শাসন আইন সেটা সংস্কারের ফলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে লর্ড রিডিং। লর্ড রিডিং এর সময়ে 1921 সালের 21শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড রিডিং। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কবে? 21শে জুলাই, বা পাঠক্রম শুরু হয়। এরপরে আসে 1926 থেকে 1931 সাল পর্যন্ত ছিলেন লর্ড আরউইন। লর্ড আরউইনের সময় একটা কমিশন গঠিত হয়, কমিশনটার নাম হচ্ছে সাইমন কমিশন বা ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন। স্ট্যাটুটরি বলতে বোঝাচ্ছে একটা সংবিধিবদ্ধ কমিশন, বা যেটাকে আমরা বলি হোয়াইট কমিশন। অর্থাৎ হোয়াইট কমিশন বা ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন অথবা সাইমন কমিশন একই কমিশনকে মেইন করে। ঠিক আছে। এটি কি ছিল? এটি ব্রিটিশ পার্লামেন্টের একটি 700 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল। আর এই কমিটি ছিল, যেহেতু কমিটির প্রধান সাইমন ছিলেন, সুতরাং এটার নাম হচ্ছে সাইমন কমিশন। আচ্ছা, এই কমিশনটা গঠিত হয় কত সালে? 1927 সালে। কেন গঠিত হয়? ভারতের সাংবিধানিক পুনর্গঠন অধ্যয়ন করতে এই কমিশন ভারতে এসেছিল। অর্থাৎ ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য যে রিকমেন্ডেশন গুলো বা প্রস্তাবনাগুলো সেগুলোকে যাচাই করার জন্য 7 সদস্য বিশিষ্ট সাইমন কমিশন, এটি ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিশন বা পার্লামেন্ট কর্তৃক সৃষ্ট একটি কমিশন, এটি 1927 সালে গঠিত হয়। লন্ডনের প্রথম গোল টেবিল বৈঠক। গোল টেবিল বৈঠকের ইস্যু হচ্ছে
এই যে সংস্কার কমিশন, এই সংস্কার কমিশনের বিভিন্ন দিক নিয়ে তখনকার ছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সাথে ব্রিটিশ যে আহ, রানী ছিল বা ওনার যে প্রশাসন ছিল, ওনাদের সাথে ওনাদের পরপর যে বৈঠক, এটি প্রথম অনুষ্ঠিত হয় 1930 সালে, পরেরটি 1933 সালে। লর্ড উইলিংডন, আচ্ছা, ওনার সময়ে ভারত শাসন আইন 1935 প্রণয়ন হয়। লর্ড লিনথিগো প্রথম প্রাদেশিক নির্বাচন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রাদেশিক নির্বাচনে আহ, এই যে বাংলার পূর্ব বাংলা মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক, এরপরে হন খাজা নাজিমুদ্দিন, এরপরে হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনজন হন স্বাধীনতার আগে বাংলা। তাহলে প্রথম কত সালে নির্বাচন হয়? 1937 সালে। আর এইরকম সংস্কার কমিশনের জন্য আরেকটা কমিশন প্রেরিত হয়, সেটা হচ্ছে ক্রিস মিশন। এটা প্রেরিত 1942 সালে। অর্থাৎ স্বাধীনতার যে দাবি সেটাকে যাচাই করার জন্য বা এদের যে দাবি সেটা পর্যালোচনা করার জন্য এই 1942 সালে আরেকটা কমিশন গঠিত হয়। এরপর আসেন লর্ড ওয়াভেল। এটি হচ্ছে যেটাকে আমরা বলি মন্ত্রী মিশন কমিশন। এটা আরেকটা কমিশন। দেখেন এই পর্যন্ত কতগুলো কমিশন আসে। 1927 সালে একটা কমিশন আসে, 1900 তারপরে হচ্ছে 42 সালে একটা কমিশন গঠিত হয়, দেন 1946 সালে আরেকটা কমিশন গঠিত হয়। এই কমিশনগুলো কেন গঠিত হয়? কারণ ভারতীয়দের চাপে প্রশাসনিক সংস্কারের যে সুপারিশমালা সেগুলোকে করার জন্য এই কমিশনগুলো গঠিত হয়। এই কমিশনগুলোর আহ, এই কমিশনটা যখন আসে বা কমিশন যে কার্যাবলী সেটা 43-এর দুর্ভিক্ষ বা 50-এর মন্বন্তর হয় এই মানে লর্ড ওয়াভেলের সময়কালে। আর এই 43-এর দুর্ভিক্ষ বা 50-এর মন্বন্তরের পরে এদেশের যে রাজনৈতিক পরিবর্তন কাঙ্ক্ষিত সেটাকে অবজার্ভ করার জন্য আসে মন্ত্রী মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন প্ল্যানিং। আর এটা কত সালে আসে? 1946 সালে আসে। এখানে প্রশ্ন আসতে পারে যে 1943 সালে এই অঞ্চলে যে দুর্ভিক্ষ হয় সেটার নাম হচ্ছে 43-এর দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষর বাংলা হচ্ছে মন্বন্তর। আর এটা হয় 1350, এই জন্য বলে 50-এর মন্বন্তর এবং 43-এর দুর্ভিক্ষ। বা ইংরেজি 43, বাংলা হচ্ছে 50। এরপরে আমরা দেখি সর্বশেষ যে ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিলেন ভারতের, সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেনের সময় মূলত ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো ভাগ হয়ে যায় এবং সীমানা নির্ধারণের জন্য উনি একটা কমিশন করেন, সেটা হচ্ছে র্যাডক্লিফ কমিশন। আর এই ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য 1947 সালের 18 জুলাই উনি ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ করেন, যেটার নাম হচ্ছে ভারত শাসন আইন 1947। তাহলে ভারত শাসন আইন 1947 সালের মাধ্যমে মূলত পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান 14 আগস্ট, ভারত হচ্ছে 15 আগস্ট। আচ্ছা, এই লর্ড মাউন্টব্যাটেনের সময় ব্রিটেনের যে প্রধানমন্ত্রী উনি ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি। অর্থাৎ ক্লেমেন্ট অ্যাটলির সময় মূলত, ক্লেমেন্ট অ্যাটলি কে ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে রাজনৈতিক সংস্কার, বিশেষ করে জাতিসংঘ গঠনের সময় ক্লেমেন্ট অ্যাটলি ছিল। আচ্ছা, তাহলে 14 আগস্ট পাকিস্তানের জন্ম হয় এবং 15 আগস্ট ভারতের জন্ম হয়। এখানে কিছু সম্ভাব্য প্রশ্ন আছে। দেখেন, ভারতবর্ষের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। এরপরে দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কত বছর ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল 1765 থেকে 1857 সাল পর্যন্ত, যতদিন হয়। বাংলাদেশ পুলিশ আইন কত সালে প্রণীত হয়? বাংলাদেশ পুলিশ আইন প্রণীত হয় 1861 সালে। আর কাগজের মুদ্রা একইভাবে প্রচলিত 1961 সালে। আর আদমশুমারি কত হয়? 1872 সালে। আচ্ছা, লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশন নাম কি? হান্টার কমিশন। বঙ্গভঙ্গ আইন পাশ হয় কবে? 1905 সালের 16 অক্টোবর
বঙ্গভঙ্গ আইন পাশ হয়। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয় কবে? দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয় 1947 সালে, যেটা ভারত পাকিস্তান ভাগ হয়। বঙ্গভঙ্গের সময়, হ্রদের সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ হ্রদ কে ঘোষণা করেন? এটা হচ্ছে আহ রাজা পঞ্চম জর্জ। ঠিক আছে, পঞ্চম জেমস না জর্জ? আচ্ছা, এটা একটু দেখে নেবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখিনি। হুম, রাজা পঞ্চম জর্জ, এটার উত্তর হবে রাজা পঞ্চম জর্জ। হুম। আচ্ছা, এরপর হচ্ছে দেশ বিভাগ কেন হয়েছিল? দেশ বিভাগ হয়েছিল মূলত দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপটে, বা কারণ যেটা থাকে সেটা বলবেন। ঠিক আছে। আচ্ছা, 1947 সালে সীমানা কমিশন পরিচিত ছিল রেড ক্লিফ কমিশন নামে। ঠিক আছে। ভারতে কার সময় কত সালে রেলপথ চালু হয়? এটা হচ্ছে 1861, 1853, 1853 সালে রেলপথ চালু হয়। এরপর হচ্ছে বাংলায় স্থানীয় শাসনের প্রবর্তক কে? লর্ড রিপন। প্রথম গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। হ্যাঁ, রাজা লর্ড হার্ডিনের সময় রাজা ছিলেন রাজা পঞ্চম জর্জ। আচ্ছা আচ্ছা। ও, তো এখানে পর্যন্ত আমরা মোটামুটি 1947 সালের যে আলোচনা, এটা আমরা কভার করেছি। আচ্ছা আপনাদের, আচ্ছা, আপনাদের কি আর আজকে কোনো ক্লাস আছে কিনা একটু জানান। ক্লাস থাকলে আমরা, আর না থাকলে আমরা আরেকবার আরেকটা টপিক আজকে শেষ করে দিব। আপনাদের কি আজকে আর ক্লাস আছে? আচ্ছা, তাহলে আমরা, যদি ক্লাস না থাকে তাহলে আমরা পরের যে আলোচনা ব্রিটিশ বিরোধী আন্দোলন, লেকচার 11, সেটা শুরু করি। আচ্ছা, ক্লাস না থাকলে আমরা এই টপিকটাও শেষ করে ফেলি। বাসুদেব হালদার, হ্যাঁ, সাম্প্রতিক থেকে ক্লাস নিব। সাম্প্রতিক থেকে আপনাদের 3-4টা ক্লাস থাকবে। ইনশাল্লাহ সাম্প্রতিক থেকে ক্লাস নিব। এই জন্য ইতিহাসটা আগে শেষ করে ফেলতেছি, সাম্প্রতিক ক্লাস নিব। হ্যাঁ, 2রা জানুয়ারি যেহেতু পরীক্ষা আপনাদের, আপনাদের এগুলো দ্রুত আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে সাম্প্রতিকের উপর ক্লাস হবে, পরীক্ষা হবে।
আচ্ছা, এরপরে আসেন ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশদের, তো ব্রিটিশরা তো শাসন করে কত সাল থেকে? ব্রিটিশদের যে শাসন, সেটা শুরু হয় 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এই সময় ছিল ব্রিটিশদের শাসন। ঠিক আছে। এই সময়ে ব্রিটিশরা অনেক আন্দোলন প্রতিহত করতে হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য দেখেন, আচ্ছা এই চিত্রটা একটু ভালো করে দেখেন। এখানে বাংলাদেশের কিছু অঞ্চল দেখানো হচ্ছে, যে অঞ্চলগুলোতে মূলত বিভিন্ন ধরনের বিদ্রোহ হয়। আমরা হলুদ অঞ্চলগুলোতে যেটা দেখি সেটা হচ্ছে চাকমা বিদ্রোহ। বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হয় চাকমা বিদ্রোহ। আর এখানে যে এটা হচ্ছে দিনাজপুর, এটা হচ্ছে রংপুর, এটা হচ্ছে জামালপুর, এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ, এটা হচ্ছে মানিকগঞ্জ, না, এটা হচ্ছে পাবনা, আর এটা হচ্ছে আহ ঢাকা। এই অঞ্চলগুলোতে যে আন্দোলন হয় সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। আর এই যে শরীয়তপুরে যে আন্দোলনটা হয় সেটা হচ্ছে ফরায়েজি আন্দোলন। ঠিক আছে, তাহলে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো ছিল, যে আন্দোলনগুলোর যে মূল কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন গুলো কোথায় ছিল সেটা আমরা একটু দেখলাম। এরপরে আসেন তিতুমিরের আন্দোলন। তিতুমিরের আন্দোলন মূলত ছিল পশ্চিমবঙ্গের যে বারাসাত, সে বারাসাতকে কেন্দ্র করে। এটা হচ্ছে 24 পরগনা, এটা হচ্ছে উত্তর 24 পরগনা, আর এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এবং এটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুর। ফরিদপুর। আর এটাকে আমরা বলি নদিয়া। আর এই অঞ্চলটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের যে অঞ্চল, বিশেষ করে এই সাঁওতাল পরগনা, বা যেটা বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত সাঁওতাল আন্দোলন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কোন আন্দোলনের কনসেন্ট্রেশন জিওগ্রাফিক্যালি কোন অঞ্চলে হয়। প্রথমে আমরা দেখি ফকির সন্ন্যাসী আন্দোলন। এই ফকির সন্ন্যাসী আন্দোলনটা মূলত ব্রিটিশরা যখন এই অঞ্চলের আহ ব্রিটিশরা বলতে যখন কোম্পানিরা যখন এই অঞ্চলে 1757 সালের পলাশী যুদ্ধের পর 1760 সালে ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম যে আন্দোলনের সম্মুখীন হয় সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। সুতরাং এই আন্দোলনটা ফেস কিন্তু ব্রিটিশ সরকার করে নাই, এই আন্দোলনটা ফেস করতে হয়েছে কোম্পানি শাসনকে, বা যারা কোম্পানির অধিকর্তা ছিল। আচ্ছা, খেয়াল করেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই অঞ্চলের যে ক্ষমতা, এই ক্ষমতা লাভের পর প্রথম যে বিদ্রোহ সেটা হচ্ছে ফকির বিদ্রোহ। তাহলে ফকির বিদ্রোহ হচ্ছে প্রথম বিদ্রোহ যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোকাবিলা করতে হয়েছে। এই বিদ্রোহটা কখন হয়? 1760 থেকে 1800 সাল পর্যন্ত। কোথায়? উত্তর ও পশ্চিমবঙ্গ এবং বিহারের বিভিন্ন স্থানে। আমরা যদি চিত্রে যাই, তাহলে এই যে ফকির সন্ন্যাসী, অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের এই যে বিহার, এই অঞ্চলে মূলত ফকির সন্ন্যাসীদের যে বিদ্রোহ হয় সেটা হচ্ছে বিদ্রোহ আন্দোলন। মজনু শাহ, মজনু শাহ, মুসা শাহ এবং চেরাগ আলী শাহ ভবানী পাঠক, এই দুইজনের নাম আপনারা মনে রাখবেন, বাকিদের নাম মনে রাখা লাগবে না। একটা হচ্ছে মজনু শাহ, একটা হচ্ছে ভবানী পাঠক। এই দুইজন ব্যক্তি ফকির আন্দোলনের সাথে খুবই অঙ্গাঙ্গি জড়িত। বিশেষ করে হিন্দুদের যে যারা ফকির ছিল, বা হিন্দুদের মধ্যে যারা সন্ন্যাসী ছিল, তাদের নেতৃত্ব দিতেন হচ্ছে ভবানী পাঠক। আর মুসলমানদের মধ্যে যারা ফকির ছিল, আচ্ছা রাইসুল আল রিয়াব, আহ, আসলে আপনাকে ইতিহাস থেকে পড়তে হবে। কোন প্রশ্নটা আসবে কোন প্রশ্নটা আসবে না সেটা আসলে পরীক্ষার আগে থেকে বোঝা যায় না। ঠিক আছে, আপনাকে অল ওভার একটা প্রিপারেশন নিয়ে যাইতে হবে। ঠিক আছে। ওকে। এরপরে দেখেন ময়মনসিংহ এবং শেরপুরে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে ফকির মজনু শাহ।
আপনারা যখন এটা পড়বেন দেখবেন এটার মূল জায়গা কোন জায়গায়, মানে মূল ইস্যু কোনগুলা। মূল ইস্যু হচ্ছে প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন কোন অঞ্চলে হয়? বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের বিশেষ করে বিহার অঞ্চলে। এবং বাংলাদেশে এটার যেটা নেতৃত্ব এটাতে মজনু শাহ, এবং ভারতের ওই মানে পশ্চিমবঙ্গের এখানে নেতৃত্ব দেন হচ্ছে, হ্যাঁ, ভবানী পাঠক। এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে যাবেন। ওকে, এরপরে আসেন চাকমা বিদ্রোহ। এই 1760 সালে যখন প্রথম ফকির সন্ন্যাসী হয় বা ফকির বিদ্রোহ হয়, আন্দোলন হয়, এই সময়ে কি আসে? চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। কিন্তু চট্টগ্রাম জেলা গঠিত হয় কবে? 1666 সালে। 1761 সাল থেকে কোম্পানি সরকার বারবার রাজস্ব বৃদ্ধির জন্য কি করতে পারে? চাপ দিতে থাকে বা রাজস্ব বৃদ্ধি করতে থাকে। এই রাজস্ব বৃদ্ধির প্রেক্ষাপটেই 1776 সালে, এই নামটা ইম্পর্টেন্ট, চাকমা রাজা জোয়ান বক্স এবং তার প্রধান নায়ক রানু, এই দুটো নাম আপনারা খুব ভালো করে পড়বেন। অর্থাৎ 1776 সালে ব্রিটিশদের সাথে প্রধান দুইজন ব্যক্তির যে বিরোধ, একজন হচ্ছে চাকমা রাজা জোয়ান বক্স, আর একজন হচ্ছেন তার প্রধান নায়ক হচ্ছে রানু। এই দুইজন ব্যক্তিকেই মূলত টার্গেট করে ব্রিটিশরা। এবং এই চাকমা বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে 1789 সালে যেটা করে, সেটা হচ্ছে চাকমা রাজার সাথে একটা সন্ধি স্থাপন করে কারা? ব্রিটিশরা। এই সন্ধির কারণেই পাহাড়ে পাহাড়ে যে ভূমির উপর তাদের যে একচ্ছত্র অধিকার তারা বর্তমানে দাবি করে, এটা কিন্তু ব্রিটিশদের দেওয়া স্বীকৃতি। এই কারণে ওই প্রেক্ষিতে তারা এটা দাবি করে। সুতরাং ফকির সন্ন্যাসী আন্দোলনের পরে যেটা মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে কত সাল থেকে মূলত চাকমা বিদ্রোহ শুরু? 1776 সাল থেকে প্রথম মূলত আনুষ্ঠানিকভাবে শুরু, এবং এর সমাপ্তি হচ্ছে 19 সালে। কে নেতৃত্ব দেন? জোয়ান বক্স। তার প্রধান নায়ক কে ছিল? রানু। কিন্তু এই বিদ্রোহ দমন করতে না পেরে চুক্তি হয় কত সালে? 1789 সালে। তাহলে 1776 থেকে 1789, দুইজন ব্যক্তি, জোয়ান বক্স এবং রানু। ক্লিয়ার? আচ্ছা, তিতুমিরের আন্দোলন। তিতুমিরের মূল নাম ছিল হচ্ছে মীর নিসার আলী। আর তিতুমিরের আন্দোলনটা মূলত ওয়াহাবি আন্দোলন ছিল। অর্থাৎ বিশুদ্ধবাদ যে ধর্ম প্রচার বা ইসলামের বিশুদ্ধকরণ, সেই নীতিতে ওয়াহাবি আন্দোলন হয়। সেই সূত্র ধরেই মূলত পশ্চিম বাংলার যে বারাসাত অঞ্চল, যে বারাসাত অঞ্চলে ইংরেজের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন হচ্ছে তিতুমির। এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে, এক, তিতুমির প্রকৃত নাম কি? আর দুই হচ্ছে বারাসাত এটি কোথায়? এবং তিতুমিরদের সাথে যে ইংরেজের বিরোধ, এই বিরোধের সূত্র ছিল ওয়াবি আন্দোলন। কারণ ইংরেজরা কিছুটা আহ হিন্দুপন্থী হওয়ার কারণে ওয়াবি আন্দোলনে যারা জড়িত ছিল তাদের সাথে ব্রিটিশদের যে সংঘাত, সেটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এই বারাসাতের বিদ্রোহের কারণেই 1861 সালে উনি বারাসাতে একটা দুর্গ তৈরি করেন, যেটা নাম হচ্ছে বাঁশের কেল্লা। ঠিক আছে? তাহলে বাঁশের কেল্লা কত সালে নির্মিত হয়? 1861 সালে। আবার বাঁশের কেল্লা কি তৈরি করেন? বাঁশের কেল্লা তৈরি করেন হচ্ছে তিতুমির। আচ্ছা, এই বাঁশের কেল্লা 19শে নভেম্বর 1931 ইংরেজের আক্রমণে এটা কি হয়ে যায়? এটা ধ্বংস হয়ে যায়। খুব এটা এটা একটা মানে প্রতিরোধের একটা ছিল, প্রতীক ছিল। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে প্রথম বাঙালি কে? প্রথম বাঙালি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে কে? তিতুমির। অর্থাৎ তিতুমিরের আগে কোনো বাঙালি, প্রকৃত অর্থে কোনো বাঙালি কি করে নাই? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাই। এরপরে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে, মঙ্গল পাণ্ডের ঘটনাটা আমরা জানি। তবে প্রথম হয়েছে 1831 সালে বারাসাতে। কি করে? তিতুমির। উনি কি প্রতিষ্ঠা করে? উনি বাঁশের কেল্লা প্রতিষ্ঠা করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি ফরাইজি আন্দোলন। ঠিক আছে?
আহ এই ফরাজি আন্দোলনের যিনি মূল ব্যক্তি ছিলেন উনি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, অর্থাৎ উনি ইসলামের যে ফরজ কাজগুলো সেগুলোর একটা সামাজিক বিপ্লব ঘটানোর জন্য মূলত এই আন্দোলন করেন। এবং ওনার ছেলে যে মহসিউদ্দিন ওরফে দুদু মিয়া এটাকে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেন। সুতরাং এই যে ফরাজি আন্দোলন, প্রথমে এটা কি, এটা একটা ধর্মীয় আন্দোলন ছিল, ধর্মীয় আন্দোলন বা সামাজিক সচেতনতামূলক আন্দোলন। কিন্তু এটাকে রাজনৈতিক রূপ দান করেন কে? মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া। যেমন এটা এখানে বলা হচ্ছে, আমরা একটু দেখি। হাজী শরীয়তুল্লাহ মূলত মাদারীপুর জেলায় 1721 সালে জন্মগ্রহণ করেন। তবে তার আন্দোলনের কনসেন্ট্রেশন ছিল কোথায়? ফরিদপুরে। ঠিক আছে, ওকে, তাহলে জন্ম মাদারীপুরে কিন্তু তার আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুরে। আচ্ছা, তার মৃত্যুর পর অর্থাৎ তিনি যতদিন বেঁচে ছিলেন এটা ছিল একটা ধর্মীয় আন্দোলন, অর্থাৎ ইসলামের যে ফরজ কাজগুলো সেগুলো মানুষের মধ্যে পালন করার যে প্র্যাকটিক্যাল ইস্যু, সেই প্র্যাকটিক্যাল ইস্যু নিয়ে মূলত হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করেন। কিন্তু তার ছেলে বলেন যে ভূমির উপর খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী, অর্থাৎ উনি এটাকে রাজনৈতিক রূপ দেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে হাজী শরীয়তুল্লাহর সন্তানের নাম কি? মহসুদ্দিন ওরফে দুদু মিয়া বা ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক রূপ দান করেন কে? মহসিনুদ্দিন ওরফে দুদু মিয়া। অথবা এ কথা বলেন কে যে কথাটা হচ্ছে যে আল্লাহর জমিনে যে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী, এটা হচ্ছে মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া। আচ্ছা, এই কথাটা এখানে বলা হচ্ছে যে জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের প্রতিপন্থী। এটা খাজনা আদায়ের জন্য জমিদারদের অত্যাচার রোধকল্পে দুদু মিয়া আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য তিনি এই উক্তি করেন। অর্থাৎ একটা ধর্মীয় মতবাদ কেন্দ্রিক আন্দোলন ছিল হচ্ছে যেটাকে আমরা বলি ফরাইজি আন্দোলন। এই ফরাইজি আন্দোলনের সাথে দুইজন ব্যক্তির নাম জড়িত, একটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, আহ, যার জন্ম মাদারীপুরে, তবে তার আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শরীয়তপুরে। যদিও তার আন্দোলনটা ছিল একটা সামাজিক সচেতনতামূলক আন্দোলন, ধর্মীয় আন্দোলন, তবে তার সন্তান দুদু মিয়া, যার প্রকৃত নাম হচ্ছে মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া, তিনি এটাকে রাজনৈতিক রূপদান করেন। এরপরে আছে যেটা সাঁওতাল বিদ্রোহ। আমরা জানি 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহের 2 বছর আগে সিধু এবং কানু নামে দুই ভাই সাঁওতালদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া প্রতিষ্ঠার জন্য ইংরেজদের বিরুদ্ধে বা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। এই লড়াইয়ে তারা দুইজনে শহীদ হন এবং 30শে জুন ওনাদের হত্যা করা হয়। আর এই 30শে জুনই সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়। এই সিধু এবং কানুর যে চাওয়া বা অবদান, এই কারণেই ব্রিটিশরা ওই অঞ্চলের নাম রাখেন সাঁওতাল পরগনা। সাঁওতাল পরগনা, এটা ছিল সাঁওতালদের আদি, অর্থাৎ ভূমির উপর সাঁওতালদের যে অধিকার, সে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্যই মূলত সিধু ও কানু 1855 সালে বিশেষ ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু কিছু অঞ্চলে বসবাসরত সাঁওতালরা এই বিদ্রোহ করে। এখান থেকে জাস্ট এতটুকু জানবেন সাঁওতাল বিদ্রোহে কত সালে, সিধু এবং কানুন নিয়ে জানবেন সাঁওতাল বিদ্রোহ দিবস কবে। তাহলে এই চারটা, এক, কত সালে সাঁওতাল বিদ্রোহ হয়, সাঁওতাল বিদ্রোহের সাথে কে জড়িত ছিল, এবং সাঁওতাল যে বিদ্রোহ দিবস এটা কত সালে। এরপরে আসে নীল বিদ্রোহ। আমরা সবাই জানি যে নীল চাষাবাদকে কেন্দ্র করে নদীয়া অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের নীলফামারী এই অঞ্চলগুলোতে কৃষকদের যে আন্দোলন সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ দমনের জন্য 1861 সালে ব্রিটিশরা নীল কমিশন নামে একটি কমিশন গঠন করে, অর্থাৎ নীল চাষ করার নিয়ে যে বিরোধ, সেই বিরোধ মীমাংসা করার জন্য। এখানে এতটুকু জানলেই হবে, জাস্ট ঘটনাটা জানবেন। এরপরে হচ্ছে কিছুটা নবজাগরণ এবং যে সামাজিক সংস্কারমূলক যে আন্দোলনগুলো ছিল সেগুলো। তাহলে উল্লেখযোগ্য আন্দোলন কি কি ছিল? প্রথম ছিল হচ্ছে ব্রিটিশ আমলে এই অঞ্চলে উল্লেখযোগ্য আন্দোলন, এক হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন, এরপর হচ্ছে চাকমা বিদ্রোহ, এরপর হচ্ছে তিতুমিরের আন্দোলন, এরপরে হচ্ছে ফরাইজি আন্দোলন। ঠিক আছে, এগুলো সবই ছিল রাজনৈতিক আন্দোলন।
কিন্তু আরো কিছু আন্দোলন আছে, যেটা হচ্ছে নবজাগরণ এবং সংস্কারের জন্য যে আন্দোলন, যেমন শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে যে আন্দোলন, সেটাকে আমরা বলি নবজাগরণ এবং সংস্কার নিয়ে আন্দোলন। যেমন প্রশ্ন আসতে পারে, আহ কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1780 সালে। এটা একটা প্রশ্ন। কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিং। হেস্টিংস। কলকাতা মাদ্রাসার বর্তমান নাম কি? আলিয়া মাদ্রাসা বা কলকাতা আলিয়া মাদ্রাসা। তাহলে আপনার ঠিক এই দিকে তাকান, এই দিকে তাকান, এই চারটা তথ্য আপনাদের জেনে নেবেন। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1780 সালে। কোথাও 81 বলা আছে। কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। আর কলকাতার মাদ্রাসার বর্তমান নাম কি? আলিয়া মাদ্রাসা। ঠিক আছে, এরপরে আসেন হিন্দু কলেজ, যেটার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এটা প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে 1780, কলকাতা মাদ্রাসা। এরপরে হচ্ছে 1817 হিন্দু কলেজ, যেটা বর্তমানে হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এরপরে 1824 সালে প্রতিষ্ঠিত হচ্ছে সংস্কৃত কলেজ। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের শিক্ষক ছিলেন। 1849 সালে প্রতিষ্ঠিত হয় বেথুন কলেজ। বেথুন কলেজ হচ্ছে নারী শিক্ষার জন্য। তাহলে ভারতীয় অঞ্চলে নারী শিক্ষার জন্য ডেডিকেটেড কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে 1849 সালে। এরপরে হচ্ছে ই- বর্তমান যে ইডেন গার্লস কলেজ বা ইডেন কলেজ, সেটা প্রথম প্রতিষ্ঠিত হয় সরকারি বালিকা বিদ্যালয় হিসেবে 1878 সালে। তাহলে 1878। এবার চিন্তা করেন, এখানে একটু দেখেন, 1780 কলকাতা মাদ্রাসা, 1817 হিন্দু কলেজ, 1824 সংস্কৃত কলেজ, 1849 বেথুন কলেজ, 1878 ইডেন গার্লস স্কুল। ঠিক আছে। আচ্ছা, এরপর এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উপমহাদেশে যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে আমরা বলি কিছুটা পাশ্চাত্য শিক্ষা। এই যে স্কুল কেন্দ্রিক যে শিক্ষা, কলেজ কেন্দ্রিক যে শিক্ষা, সেটা হচ্ছে, বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে শিক্ষা, সেটাকে আমরা বলি পাশ্চাত্য শিক্ষা। কিন্তু আমাদের দেশে আগে শিক্ষা ছিল হয় মাদ্রাসা কেন্দ্রিক, অথবা বিহার কেন্দ্রিক। বিহার হচ্ছে বৌদ্ধদের, অথবা আশ্রম কেন্দ্রিক। আশ্রম হচ্ছে হিন্দুদের, অর্থাৎ হিন্দুদের ধর্মীয় শিক্ষা পেত আশ্রমে, মুসলমানরা ধর্মীয় শিক্ষা পেত মাদ্রাসায়, আর বৌদ্ধরা ধর্মীয় শিক্ষা পেত কোথায়? বিহারে। তাহলে আগে ছিল ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা। কিন্তু আধুনিক যে শিক্ষা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সেটা চালু করে লর্ড বেন্টিং। আচ্ছা, প্রশ্ন আসতে পারে ইংরেজি শিক্ষা সম্প্রসারণে কে এটার প্রস্তাব করেন? এটা হচ্ছে লর্ড মেকলে। তাহলে প্রশ্ন আসতে পারে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে যে ইংরেজি সম্পর্ক, সেটা লর্ড মেকলের যে শিক্ষানীতি, সেই শিক্ষার মাধ্যমে আসেন। এবং লর্ড মেকলে যে শিক্ষানীতি প্রণয়ন করেন, এটা হচ্ছে 1835 সালে। বলে শিক্ষানীতি কত সালের? 1835 সালে। প্রশ্ন হচ্ছে 1837 সালে অফিস আদালতে ফার্সির বদলে কি চালু হয়? ইংরেজি চালু হয়। এর আগে মুঘল আমলে, মুঘল আমলে এদেশের রাজভাষা ছিল হচ্ছে ফার্সি। কিন্তু 1837 সালে এই ফার্সির বদলে ইংরেজি চালু করা হয়। এবং 1845 সালে একটা নীতি গ্রহণ করা হয়, যে নীতিতে বলা হয় যারা ইংরেজি ভালো পারবে তাদেরকে সরকারি চাকরিতে কি করা হবে? অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আসেন একটু সামারি করি। 1835 সালে শিক্ষানীতি, 1837 সালে ফার্সির বদলে ইংরেজি, এবং 1845 সালে একটা নীতি গ্রহণ করা হয়, যে নীতিতে বলা হচ্ছে যারা ইংরেজি জানা থাকবে তাদেরকে চাকরিতে কি দেওয়া হবে?
প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা, বাংলার নবজাগরণ সংস্কার আন্দোলন, হাজী মোহাম্মদ মহসিনের কথা জানি। হাজী মোহাম্মদ মহসিনকে আমরা দানবীর বা বাংলার হাতেম নাই নামে চিনি। তিনি মহসিন তহবিল গঠন করেন এবং বিশেষ করে মুসলমানদের যে সামাজিক অগ্রগতি, সে অগ্রগতির জন্য উনি বহু সামাজিক স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেন। ওনার জন্ম 1732, মৃত্যু 1812। নওয়াব আব্দুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আর আচ্ছা, নওয়াব আব্দুল লতিফের সময়টা আমরা দেখি। 1854 সালে তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় ইংরেজি চালু হয়। প্রশ্ন আসতে পারে, কার উদ্যোগে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? 1780 অথবা 81 এই সময়। আর এই কলকাতার মাদ্রাসায় ইংরেজি বিভাগ চালু করে নওয়াব আব্দুল লতিফ। মোহামেডান লিটারারি সোসাইটি, দেখেন মোহামেডান কথাটা হচ্ছে মোহাম্মদান থেকে, মোহাম্মদান। তো মোহাম্মদান মানে হচ্ছে মুসলিম কে মিন করে। তাহলে মুসলিমদের যে কোনো সংগঠনের নামে কি থাকবে? মোহামেডান কথাটা থাকবে। তাহলে দেখেন, 1863 সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ, যেটাকে ইংরেজিতে বলে মোহামেডান লিটারারি সোসাইটি, প্রতিষ্ঠা করে কে? মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করা হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। আচ্ছা, দেখেন, তাহলে নওয়াব আব্দুল লতিফের যেটা গুরুত্বপূর্ণ অবদান, উনি হচ্ছে কলকাতার মাদ্রাসায় ইংরেজি বিভাগ চালু করেন এবং যে মোহামেডান লিটারেরি সোসাইটি বা যেটাকে আমরা বাংলায় বলি মুসলিম সাহিত্য সমাজ, এটা প্রতিষ্ঠা করেন। প্রশ্ন আসতে পারে, মুসলিম যে সাহিত্য সমাজ, এটি প্রতিষ্ঠা করেন কে? অথবা মোহামেডান লিটারারি সোসাইটি এটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে নওয়াব আব্দুল লতিফ। এরপরে যে উল্লেখযোগ্য ব্যক্তি, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, উনি যশোরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, দেখেন, তাহলে উনি যশোরের মনোহরপুরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে মাদ্রাসায়ে কারামাতিয়া। প্রশ্ন আসতে পারে, মাদ্রাসায়ে কারামাতিয়া, এটা প্রশ্ন আসছে অলরেডি, কারামাতিয়া কে প্রতিষ্ঠা করেন? মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, এরপরে ইস্যু হচ্ছে সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। প্রশ্ন আসতে পারে, কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন? সৈয়দ আমির আলী। এরপর দেখেন, 1877 সালে তিনি মুসলমানদের অধিকার আদায়ের জন্য কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, দেখেন যেখানে মুসলমান কথাটা আছে সেখানে কিন্তু মোহামেডান কথাটা আছে। তাহলে মুসলমান বা মোহামেডান নিয়ে 1877 সালে মুসলমানদের অধিকার নিয়ে যে অ্যাসোসিয়েশন গঠন করেন, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম এবং এ শর্ট হিস্ট্রি অফ
সারাসিয়ান, অর্থাৎ সারাসিয়ানদের সংক্ষিপ্ত ইতিহাস এবং ইসলামের স্পিরিট নিয়ে দুটি গ্রন্থ রচনা করেন তিনি। এরপর হচ্ছে আলীগড় আন্দোলন। 1857 সালের স্বাধীনতা সংগ্রামের জন্য ব্রিটিশ সরকার মূলত কাদেরকে দায়ী করে? মুসলমানদের জন্য দায়ী করে, কারণ এখানে এই 1857 সালের যে বিদ্রোহ, এই বিদ্রোহের নেতৃত্ব দেন হচ্ছে বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর, ওনাকে মনে করা হয় মুসলিমরাই মূলত এই বিদ্রোহের নেতৃত্ব দেয়। আর এই ইংরেজি শিক্ষা বা যে ব্রিটিশদের সাথে যে দূরত্ব, এই দূরত্বের কারণে মূলত মুসলমানরা সামাজিকভাবে পিছিয়ে পড়ে। এই পিছিয়ে পড়া মুসলমানদের যে মুক্তি, অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি, এই মুক্তির জন্য 1857 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করা হয়। কত সালে? 1875 সালে। তাহলে মুসলমানদের যে পিছিয়ে পড়া, সেই পিছিয়ে থেকে মুসলমানদের উত্তরণের জন্য একটা কলেজ স্থাপন করা হয়, সেটা হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875 সালে। আচ্ছা, এরপর দেখেন, এইটাই 1920 সালে এই কলেজটার নাম হয় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। অর্থাৎ যেটা আমরা আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহ জিয়াউল হকের কথা আমরা জানি, যে 1952 সালের বা 1947 সালের পরে ভাষা নিয়ে যিনি কথা বলেন। ঠিক আছে, তাহলে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যেটা আগে ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আচ্ছা, এই আলীগড় কলেজকে কেন্দ্র করে যে স্বতন্ত্র রাজনৈতিক এবং সাংস্কৃতিক ধারা সৃষ্টি হয় উপমহাদেশে, সেটা হচ্ছে আলীগড় আন্দোলন। প্রশ্ন আসতে পারে, যত আন্দোলন আছে এর মধ্যে একমাত্র অরাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন হচ্ছে আলীগড় আন্দোলন। অর্থাৎ বাকি আন্দোলনগুলো সশস্ত্র হলেও আলীগড় আন্দোলন কিন্তু কোনো সশস্ত্র আন্দোলন ছিল না। অর্থাৎ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মুসলমানদের যে নবজাগরণ, সেই নবজাগরণের যে আন্দোলন, সেটা হচ্ছে আলীগড় আন্দোলন। এরপর আছে স্বদেশী আন্দোলন। হ্যাঁ, বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন হয়। প্রশ্ন আসতে পারে, বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন হয়? এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনটা মূলত ছড়িয়ে ছড়িয়ে পড়ে পুরো বাংলায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এটা ইম্পর্টেন্ট। কবি মুকুন্দ দাস বাংলার গ্রামে গ্রামে পরনা রেশমি শাড়ি, পরনা রেশমি চুড়ি বঙ্গনারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্রভাবে। এবং প্রশ্ন আসতে পারে, স্বদেশী আন্দোলনের সাথে জড়িত গান কোনটি? সেটা হচ্ছে পরনা রেশমি চুড়ি বঙ্গনারী, বা পরনা রেশমি চুড়ি বঙ্গনারী। এই গানটা কে রচনা করেন? মুকুন্দ দাস। অথবা এই গানটা কোন সময়ের? স্বদেশী আন্দোলনের সময়। এই স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ আরেকটা গান রচনা করেন, সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল। এবং আমার সোনার বাংলা, সেটাও কিন্তু এই যে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। কৃষ্ণকুমার মিত্র, কালীপ্রসন্ন, কাব্য বিশারদ এবং মতিলাল ঘোষ তাদের লেখনী দ্বারা বিলাতি পণ্য বর্জন এবং স্বদেশী পণ্যের উৎপাদনের ব্যবহারে বাঙালিদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। অর্থাৎ ব্রিটিশ পণ্য বর্জন এবং বঙ্গভঙ্গের প্রতিবাদের যে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন, এই আন্দোলনে কৃষ্ণকুমার মিত্র, কালীপ্রসন্ন, কাব্য বিশারদ এবং মতিলাল ঘোষের অবদান রয়েছে। এরপরে হচ্ছে স্বদেশী আন্দোলন, অর্থাৎ সশস্ত্র আন্দোলন। এই সশস্ত্র আন্দোলনের যে সূচনা, সেটা হয় মূলত 1906 সাল থেকে। কেননা 1905 সালে বঙ্গভঙ্গ হয় 16ই অক্টোবর। 1905 সালে 16ই অক্টোবরের বঙ্গভঙ্গের পরেই মূলত 1906 সালে কি হয়? 1906 সালে মুসলিম লীগ হয়। মুসলিম লীগ হয়, এবং মুসলিম লীগ হয় মুসলমানদের রাজনৈতিক নেতৃত্বে দেওয়ার জন্য বা রাজনৈতিক অধিকার আদায়। ঠিক বিপরীতে এই যে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের নীতি, সেই নীতিকে বিরোধিতা করে এক ধরনের সন্ত্রাসবাদী আন্দোলন শুরু হয়, যেটাকে আমরা বলি সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন। এই আন্দোলনের কারণে 1908 সালে, তখন বাংলা গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার, এবং পূর্ববঙ্গ এবং আসামের গভর্নর ছিলেন, একটু আগে আমি বামফিল্ড ফুলারের কথা বলছি, তাহলে বামফিল্ড ফুলার হচ্ছে পূর্ব বাংলা এবং আসামের লেফটেন্যান্ট গভর্নর, এবং অ্যান্ড্রু ফ্রেজার হচ্ছেন বাংলার গভর্নর। ওনাদেরকে
ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি বিহারের মুজাফফরপুরে প্রধান প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়িতে, কার গাড়িতে? ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে কিংসফোর্ড ছাড়া অন্য লোক নিহত, অর্থাৎ যার গাড়ি সে বেঁচে যায়, কিন্তু অন্য যারা আছে তারা মারা যান। এই মারা যাওয়ার কারণে ক্ষুদিরামকে কি দেওয়া হয়? ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়, ক্ষুদিরামের ফাঁসি। তাহলে এই যে ক্ষুদিরামের ফাঁসি, এটার ঘটনা কিন্তু হচ্ছে বঙ্গভঙ্গ এবং তার প্রেক্ষিতে সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন এবং 1908 সালে বোমা নিক্ষেপ, ঠিক আছে, কিংসফোর্ড ছাড়া সবাই নিহত হওয়া, এই ঘটনাগুলোর কারণে মূলত ওনাকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, তো এই ক্ষুদিরামের ফাঁসি হয়ে যায় এবং প্রফুল্ল চাকি উনি আত্মহত্যা করেন। এবং এই যে বঙ্গভঙ্গ হয়, সেটারই প্রেক্ষিতে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার নামে একটি হল আছে, তিনি 18 এপ্রিল 1930 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। প্রশ্ন আসতে পারে, কোন আহ, বিদ্রোহীর নেতৃত্বে 1930 সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন হয়? সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন। কত সালে? 1930 সালে। সেই প্রেক্ষিতে সূর্য সেনের যে শিষ্য প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি 1932 সালে যে একটা কাজ করেন, সেটা হচ্ছে যেটাকে সুইসাইড বম্ব, ঠিক আছে, চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয়রা আক্রমণ করেন এবং নিজ জীবন উৎসর্গ করেন। সুতরাং তিনজন ব্যক্তির নাম আমরা এখানে চলে আসে, চারজন ব্যক্তির নাম। একজন হচ্ছে ক্ষুদিরাম, দুই প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, অ্যান্ড প্রীতিলতা ওয়াদ্দেদার। এই ব্যক্তিরা মূলত বাংলায় সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের নেতৃত্ব দেন। আচ্ছা, তো প্রীতিলতা 1932 সালে সুইসাইড বোমের মাধ্যমে চট্টগ্রামের পাহাড়তলী এই এইখানে এসে উনি কি করেন? উনি যে ব্রিটিশ বিরোধী যে ইউরোপিয়ান ক্লাব আছে, সেখানে ইউরোপীয়দের হত্যা করার জন্য একটি মিশন পরিচালনা করেন, যেটাকে আমরা সুইসাইড বোম্বিং বলি। ব্রিটিশ সরকার 1934 সালে 12 জানুয়ারি সূর্য সেনের ফাঁসি দেয়। তাহলে 1908 সালে হয় ক্ষুদিরামের ফাঁসি, আর 1934 সালে হয় সূর্য সেনের ফাঁসি। এই দুটো সাল আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে খিলাফত আন্দোলন। এই খিলাফত আন্দোলন হচ্ছে ভারতের যে মুসলমানরা আছে ওনাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন। এটা হচ্ছে 1939 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, না, 1914 সালের যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশদের প্রতিপক্ষ ছিল কে? তুরস্ক। যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি সুলতান সুলেমানদের কি জানি বলি, হম, আচ্ছা এমনি ভুলে গেছি। আচ্ছা, তুরস্কের যে এখানে যে খেলাফত ছিল বা তুরস্ক কেন্দ্রিক যে খেলাফত ছিল, সেটা যেন না ভাঙে, সেটা যেন না আক্রমণ করে, সেজন্য এই অঞ্চলের মুসলমানরা ব্রিটিশদের কারণে কাছে আন্দোলন চালায়। আর সেই আন্দোলনের যে কমিটমেন্ট, সেটা কিন্তু ব্রিটিশরা রক্ষা করেনি। এই কারণে তারা ব্রিটিশদের বিপক্ষে একটা আন্দোলন নামে। খিলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ নেতৃত্ব দেন, ঠিক আছে। ওকে, মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতির বক্তা, এবং উনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। আচ্ছা, এই আবুল কালাম আজাদের এই বইটা নিয়ে প্রশ্ন আসে যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই গ্রন্থটি কে লেখেন? আবুল কালাম আজাদ। এবারে যে অসহযোগ আন্দোলন, আমরা জানি 1919 সালে রাওলাট আইন কেন্দ্রিক একটা আন্দোলন, অসহযোগ আন্দোলন। এইটা পরীক্ষায় আসে যে যে জালিয়ন ওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা হয় কত সালে? 1919 সালে। আচ্ছা, আপনারা, আপনাদের যদি ভালো না লাগে, আপনারা আজকে টপিকটা আপনারা স্কিপ করেন। এগুলো আমি বলছি, এগুলো আমাকে শেষ করতে হবে। আপনারা না পড়লে না পড়বেন, কিন্তু সিলেবাসে আছে এগুলো, এগুলো শেষ করতে হবে, ঠিক আছে। আপনাদের কাছে বলবে যে এই টপিকে আসবে, এই টপিকে আসবে না, ঠিক আছে। আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করেন, ঠিক আছে। টপিক এটা দেখেন, প্রাইমারি পরীক্ষাগুলো এখন আর এত সোজা না।
আপনারা যত সোজা মনে করতেছেন অত সোজা না। আপনারা বিগত সালের প্রাইমারি প্রশ্ন আর এই বছর প্রাইমারি প্রশ্নের নাম মিলেন না, কারণ এখন এই প্রাইমারি সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এটার গ্রেড চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেন স্ট্যাটাসও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এগুলো তো হচ্ছে ভেরি প্রাইমারি হিস্ট্রি। এগুলোই যদি আপনারা না জানেন, এগুলোই যদি আপনারা স্কিপ স্কিপ করেন, আপনারা কি পড়াশোনা করবেন বলেন? আচ্ছা, আচ্ছা, এরপর আসে দেখেন, যাদের ধৈর্য আছে তারা দেখেন, আর যাদের ধৈর্য নেই তারা দেখেন না, ওটা স্কিপ করেন। দেখেন, এই আন্দোলনের প্রতিবাদে এই রবীন্দ্রনাথ একটা উপাধি বর্জন করেন, সেই উপাধিটা হচ্ছে নাইট উপাধি। এই জায়গাগুলো যা দেখবেন। আর মাওলানা মোহাম্মদ আলী কোন আন্দোলনের সাথে জড়িত ছিল? অসহযোগ আন্দোলন এবং খেলাফতের আন্দোলন। এরপরে আসেন তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনটার মূল নীতি কি ছিল? মোট উৎপন্ন ফসলের 3 ভাগে 2 ভাগ পাবে চাষি এবং 1 ভাগ পাবে জমির মালিক। 3 ভাগ। নর্মালি কি পাইতো? নর্মালি পাইতো 3 ভাগের 2 ভাগ পাইতো জমির মালিক, এবং 3 ভাগের 1 ভাগ পাইতো তো যে ফসল চাষাবাদ করতো। কিন্তু তেভাগা আন্দোলনের উদ্দেশ্য ছিল কি? 3 ভাগের 2 ভাগ পাবে মানে যে চাষাবাদ করে, আর 3 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে জমির মালিক। আচ্ছা, এই তেভাগা আন্দোলনের যে জনক উনি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ। একজন হাজী মহসিন, একজন হাজী মোহাম্মদ দানেশ, এই দুটো আলাদা জিনিস। আচ্ছা, এই আন্দোলনের নেতৃত্ব দেন, এটা একটু দেখবেন। যেগুলো আমি বলতেছি এগুলো একটু দেখবেন, আমি আপনাদের নোট শর্ট করে দেবো। ইলামিত্র। আচ্ছা, শেষ। তাহলে এখানে কি কি প্রশ্ন আসতে পারে? বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী হচ্ছে তিতুমির। ফরেজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোথায়? ফরিদপুরে। বাংলাদেশের নীল চাষের বিদ্রোহে যে বিদ্রোহ, এটা শুরু হয় 1849 সালে। কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1780 সালে। বাংলার মাটি বাংলার জল কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। ঠিক আছে। এরপর থেকে আপনাদের আর কোনো ইতিহাসের ক্লাস নাই। এরপর থেকে আপনার অধিকাংশ ক্লাস হচ্ছে, বিশেষ করে 1947 থেকে ক্লাস। আশা করি সেই ক্লাসগুলো করবেন। ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে।